নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে দিল। আমি একটা কথা বলেছি, রাজনীতি এখন জামাতময়। জামাতকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হচ্ছে। জামাত ইসলাম আগামী নির্বাচনকে সামনে রেখে এমন কৌশল নির্ধারণ করেছে যে কৌশলের কারণে বিএনপি অটোমেটিক্যালি রেসের বাইরে চলে যাচ্ছে। জাস্ট তাদের ঠুনকো একটা কৌশলের মাধ্যমে তারা বিএনপিকে কুপকাত করে দিচ্ছে। একটা চিঠি পাওয়া গেছে যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন এবং সেখানে তিনি অনুযোগ, ক্ষোভ, দুঃখ প্রকাশ করেছেন। জুলকারনাইন সায়ের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি সেই চিঠিটি প্রকাশ করেছেন। একটা সাধারণ লোক আজকে আমার সামনে যে মাইক্রোফোনগুলো আসছে, এইটা যদি কোনো এমপি কিংবা প্রধানমন্ত্রী ভাষণ দেয়, তাহলে আমার কাছে মনে হয় কয়েক শত কয়েক হাজার মাইক্রোফোন এবার সামনে আসে। এটার যে মজা, এটা কেন ছাড়বে ক্ষমতাটা? দর্শক, এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি গোপন চিঠি ফাঁস হয়েছে, যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির বিরুদ্ধে একই অ্যাকশন নিল, যা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, তাই ভিডিও নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে দিল। আমি একটা কথা বলেছি, রাজনীতি এখন জামাতময়। জামাতকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হচ্ছে। সৌরজগতের সংজ্ঞা পড়েছেন না? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, সমগ্র গ্রহ উপগ্রহ সব আবর্তিত হয়। তো এরকম জামাতকে কেন্দ্র করে এখন বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়। জামাত যা করে ওইটি ন্যাশনাল এজেন্ডা, ওইটি টকশোর বিষয়বস্তু। তো দর্শক, জামাত ইসলামী 2.0 যেটা অলরেডি কায়েম হয়েছে, দৃশ্যমান হতে শুরু করেছে, এটা নিয়ে অনেক কথা আছে, আলোচনা আছে। জামাতকে এই জায়গায় আসতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। যেমন আজকে জামাত যে পর্যায়ে এসেছে, ক্ষমতায় যাওয়ার উপযোগী। আজ থেকে 25-30 বছর আগে জামাতকে এই পর্যায়ে আনার চেষ্টা করেছিল শহীদ কামরুজ্জামান, মীর কাশেম আলী, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, এবং তাদের সেই তৎপরতাকে জামাতের শক্তিশালী অংশ ঠেকিয়ে দিয়েছে। এটাকে হীনমন্যতা হিসেবে আখ্যা দিয়েছে। এরপরেও আর অনেকে সংস্কার করতে চেয়েছে, অনেকে থাকতে পারেনি, কেউ ক্ষোভে হতাশ হয়ে এবি পার্টিতে চলে গিয়েছে, আবার কেউ আবার সঠিক জায়গায় ফিরে এসেছে। তো একটা পর্যায়ে এসে জামাত কিন্তু ঠিকই নিজেদের সংস্কার করছে। যেই সংস্কারের কথা বলতে গিয়ে জামাতের অনেকে বহিষ্কার হয়েছে, অনেকে কোণঠাসা হয়েছে। অধ্যক্ষ মাওলানা তাহের সাহেব, এরকম অনেকে আছে যারা কোণঠাসা হয়েছেন। তারা কিন্তু এখন ঠিকই সেই জামাতে কিন্তু এখন কায়েম হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করা নেতারা জামাত করতো না, কেউই করতো না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ছেলেরা জামাত করে না, সমর্থন করে কিন্তু সংগঠন করে না, রোকন হয় না। সভাপতিরা কেউ রোকন হয় না। এখন 2-3 জন হয়েছে বা সামনে হবে। কেন? ওই যে সংস্কার, এইসব প্রশ্নে একটা দূরত্ব ছিল। কিন্তু এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে জামাতকে দেখতে চেয়েছে, সেই জামাত কায়েম হয়েছে। এই জন্য বলছি যে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী নিজেদেরকে সংস্কার করেছে। তবে দেরিতে বা যে প্রক্রিয়া করেছে, এটা একটা চিঠি পাওয়া গেছে যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন এবং সেখানে তিনি অনুযোগ, ক্ষোভ, দুঃখ প্রকাশ করেছেন। জুলকারনাইন সায়ের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি সেই চিঠিটি প্রকাশ করেছেন। এখানে বলা হচ্ছে যে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এবং কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণের নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে একটি চিঠি পাঠিয়েছেন শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করে এই তথ্য জানান অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। গত 28শে সেপ্টেম্বর 2025-এ রাষ্ট্রপতি এই চিঠিতে স্বাক্ষর করেন। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এখনো চিঠিটি পেয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করে ওই চিঠিতে রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেই জন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? তিনি বলেন, আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা হয় নাই তাই করছি, প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট 2024 পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রণিধানযোগ্য।
পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো তিনি জানতে চেয়েছেন। জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, এতে রাষ্ট্রপতির পূর্ণ সমর্থন রয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া থেকে এড়ানো যেত। এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো। তিনি বলছেন যে আমার ছবি রাখতেই হবে এমন তো কথা আমি বলিনি। এই সরকারের এই নীতিটাই বাস্তবায়ন করা যেত, কিন্তু কৌশলে, এইভাবে তড়িঘড়ি করে কেন? এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত হলো। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক এবং বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত। চিঠি শেষে এই বিষয়ে কোনো অনুযোগ নেই, আর্তনাদ আছে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটা আসলে এখনো রহস্যই হয়ে থাকলো, কেন পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র দপ্তর থেকে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হলো না, এটা আমিও পরিষ্কার না। কি এমন ঘটলো যে তড়িঘড়ি করে এক রাতের মধ্যে সব ছবি সরাইতে হবে? এটা তো সরকার তো একটা নিয়ম মাফিক অবস্থার মধ্যে দিয়ে যাইতে পারতো। এটা কেন করানো হলো? যেখানে রাষ্ট্রপতি আছে, তিনি তার পদে বহাল আছেন, কিন্তু তার ছবি সরানোর ব্যাপারে এইরকম তড়িঘড়ি কেন করা? জামাত ইসলাম আগামী নির্বাচনকে সামনে রেখে এমন কৌশল নির্ধারণ করেছে যে কৌশলের কারণে বিএনপি অটোমেটিক্যালি রেসের বাইরে চলে যাচ্ছে। জাস্ট তাদের ঠুনকো একটা কৌশলের মাধ্যমে তারা বিএনপিকে কুপকাত করে দিচ্ছে। কি সেই কৌশল, আমি সেই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি। তার আগে প্রতিদিনের মতো কিছু বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ভিতরে ঘটে গেছে, এরকম গুরুত্বপূর্ণ খবর যেটা জানানো হয় নাই, আপনারা জেনে গেছেন কিন্তু আমার বলা হয় নাই, যেহেতু আমি তো এখানে যেটা বলি একটা রেকর্ড রাখার মতো। আপনারা জানেন খাগড়াছড়িতে যে কিশোরী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সেখানে যে ম্যাসাকার ঘটানো হলো, পাহাড়ি জনগোষ্ঠী তারা রাষ্ট্রের উপরে, সেনাবাহিনীর উপরে যে বর্বর হামলা চালালেন এবং সেটা নিয়ে সেখানে 144 ধারা জারি করতে হলো, সবই আপনারা জানেন। অথচ এই ঘটনা ঘটার পরে সাথে সাথে একজনকে গ্রেপ্তার করা হয়, পরে আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়, মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। মজার ব্যাপার হচ্ছে, সবাইকে অবাক করে দিয়ে এই যে ইস্যুকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা ঘটলো, এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলো, ডাক্তারি রিপোর্ট বলছে সেই মেয়ে আসলে ধর্ষণের শিকারী হয় নাই, তাকে ধর্ষণ করা হয় নাই। ধর্ষণের 10টি আলামত পরীক্ষা করা হয়, 10টির ভিতরে 10টি সেখানে নেগেটিভ এসেছে, কোনো আলামত পাওয়া যায় নাই। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে ডাক্তার সেখানে পার্সিয়ালিটি করছে, না, এই সুযোগ নেই। কারণ 3 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল, মেডিকেল টিম গঠন করা হয়েছিল, এই মেডিকেলের টিমের নেতৃত্বে ছিলেন হচ্ছে ডাক্তার জয়া চাকমা। তার স্বাক্ষরিত বিষয়টি ছড়িয়ে পড়েছে। অবশেষে দেখুন প্রথম আলো এই রিপোর্ট ছাপতে বাধ্য হয়েছে যে মেয়েটি ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় নাই। আলামত পাওয়া যায় নাই, তাহলে তোরা ছাপলি কেন রিপোর্টটা? তোমাদের কি এদেশের মানুষের উপরে কোনোদিন দায়বদ্ধতা তৈরি হবে না? এই দেশের উপরে কোনোদিন দায়বদ্ধতা তৈরি হবে না? তোমরা কি সারা জীবন ভারতকেই, বাংলাদেশকে ভারতের সাথে মিলানোর চক্রান্তেই লিপ্ত থাকবে? যদি তাই থাকে তাহলে তোমাদের এই দেশের খেয়ে, এই দেশের পরে, এই দেশের সাথে গাদ্দারি করার তোমাদের দরকার কি? আর ওই যে আমাদের সুশীলগুলো, বামপন্থী সুশীলগুলো, সেখানে তারা এমনভাবে ন্যারেটিভ তৈরি করেছে। মাহফুজ আনাম তো কলামই লিখে ফেলেছে যে পাহাড়ে বাঙালিরা সেটেলার। সে কলাম লিখে ফেলেছে, কারণ তার এক একটা কলামের বিনিময়ে তো হাজার হাজার ডলার পায় সে। হাজার হাজার ডলার তার পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্য ওই সমস্ত জায়গা থেকে তো হাজার হাজার ডলার আসে। দেশের প্রতি তো এদের কোনো দায়বদ্ধতা নাই। এরা প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে ভারতের স্বার্থের পক্ষে যায়, এরকম প্রত্যেকটা কাজে এরা ইন্ধন যোগায়। যেমন কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, হিন্দু মুসলমান যদি কোনো ব্যক্তিগতভাবে রেষারেষি হয়, সেটাকে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বলে চালায়। এত বড় দুশ্মন এরা, এত বড়, কি বলবো, এদের আসলে বলার ভাষা নেই। এরপরে আমরা একটু ডক্টর জাহেদুর রহমান সম্পর্কে বলি। ডক্টর জাহেদুর রহমান সম্পর্কে অনেক ঘটনা ইতিমধ্যে ঘটেছে। সে তার স্ত্রীকে তালাক দিয়েছে। তার পক্ষ হয়ে যে স্ত্রী ইলিয়াস হোসাইনের নামে মামলা করতে গেল, পরে তাকে ডিভোর্স দিয়ে দিল এবং প্রাক্তন স্ত্রী বলে সম্বোধন করলো। পরে আবার সেই স্ত্রী এখন আবার জাহিদের সম্পর্কে বিভিন্ন আজে বাজে কথা বলে বেড়ায়। যাই হোক, ওগুলো নোংরা কথা, ওগুলো ওনাদের কাজ। এই জন্য ওইগুলো ঢাকার জন্য এরা সবসময় একটা বয়ান মাঠে ছাড়ে যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা আমরা পছন্দ করি না। অথচ সবচেয়ে ব্যক্তিগত বিষয় টেনে আনে এরা। এদের চেয়ে বেশি ব্যক্তিগত ইস্যু নিয়ে কেউ কাজ করে না।
কিন্তু যখন নিজের দিকে যায় তখন বলে যে ব্যক্তিগত ইস্যু নিয়ে কথা বলে আমরা পছন্দ করি না। তো জাহিদুর রহমানের একটা টক শোতে আজকে শুনলাম সে জামাত ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছে, যে জামাত ইসলামের কাছে এই প্রশ্ন করতে হবে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে তারা কি শরিয়া আইন পালন করবে, শরিয়া আইন চালু করবে। মানে এই উদ্বিগ্নতা জাহেদের ভিতরে কি জন্য আসলো? জাহেদের ভিতরে এই উদ্বিগ্নতা এসেছে এই কারণে যে বিগত কয়েকদিনে আপনারা লক্ষ্য করেছেন 5 আগস্টের পরে অন্তত 30টা দেশের রাষ্ট্রপ্রধানেরা, রাষ্ট্রদূতেরা, কূটনীতিকরা যারা বাংলাদেশে এসেছে তারা প্রত্যেকেই জামাতের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করেছে। ব্যবসায়ী প্রতিনিধিরা জামাতের সাথে বৈঠক করেছে, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তারা জামাতের সাথে এখন বৈঠক করছে। এখন এইটা কখন করে? যখন একটা দলের রাজনীতিতে ব্যাপক সম্ভাবনা তৈরি হয় এবং পরবর্তী নির্বাচনে সেই দল রাষ্ট্র ক্ষমতা গঠন করবে, সরকার গঠন করবে, এই রকম পসিবিলিটি যখন থাকে, যেহেতু কূটনীতিকদের কাছে কিন্তু অনেক ধরনের তথ্য থাকে, তো যখন তারা এই ধরনের বিষয়ে সত্যের কাছাকাছি পৌঁছে যায় এবং তাদের ধারণা, তাদের যে অ্যাজাম্পশন, এটা যখন ধনাত্মক আকারে যখন বৃদ্ধি পায়, তখন তারা ওই দলকে গুনতির ভিতরে নিয়ে আসে, তারা ওই দলকে সমীহ করার চেষ্টা করে, তারা তাদের সাথে বৈঠক করে, সম্পর্ক বৃদ্ধি করে, তাদের পারস্পরিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে এইগুলো তারা একে অপরের সাথে এক্সচেঞ্জ করার চেষ্টা করে। তো তারই ধারাবাহিকতায় আমরা যখন দেখছি যে জামাত ইসলামের সাথে বিভিন্ন দেশের কূটনীতিকরা, বিশেষ করে বিগত কয়েকদিনে, এই 4-5 দিনে 4টা দেশের রাষ্ট্রপ্রধানরা, কূটনীতিকরা জামাতের সাথে, যেমন সুইডেন, তারপরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, ডেনমার্কের প্রতিনিধি, হ্যাঁ, এরকম কয়েকটা দেশের প্রতিনিধিরা, ব্রাজিলের প্রতিনিধি, তারা জামাতের সাথে আলাদা আলাদা বৈঠকে মিলিত হয়েছে। এইগুলো দেখে সম্ভবত ডক্টর জাহেদরা তাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা সহ্য করতে পারছে না। এখন যে করেই হোক জামাত ইসলামকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য তারা এই জাতীয় প্রশ্ন উত্থাপন করছে যে জামাতকে বলতে হবে পরিষ্কার করে যে তারা কি শরিয়া আইন চালু করতে চায়। যদি শরিয়া আইন না চালু করতে চায় তাহলে তাদের যে ম্যানিফেস্টো, তারা যে ইসলামী দল, তাহলে সেইখানে কি হবে? এতদিন কেন তারা করে নাই? তাদের নারী নেতৃত্বকে সামনে আনে নাই এতদিন, এখন কেন আনছে? তাহলে কি তারা আদতেও ইসলামী দল? যদি ইসলামী ওইটা থেকে থাকে এতদিন কেন করে নাই, সে জবাব দিতে হবে। মানে চারিদিক থেকে যে দিকেই যাওয়া হোক সেই দিকেই প্রশ্ন। তো জাহেদ ভাই, আমি একটা ছোট কথা বলে দিই, আমি তো জামাতের কেউ না, আমি একটা আমার মতো করে বলি যে জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে যদি তারা শরিয়া আইন পালন করবে কি না করবে এই বিষয়ে তারা গণভোট করবে। গণভোটে যদি বাংলাদেশের জনগণ শরিয়া আইনের পক্ষে ভোট দেয় তাহলে তারা শরিয়া আইন পালন করবে, আর যদি জনমত যদি শরিয়া আইনের পক্ষে মতামত ব্যক্ত না করবে না। কারণ তারা তো এদেশের, এখনো পর্যন্ত তারা এদেশের সংবিধান মেনেই তো চলছে, সংবিধানে তো শরিয়া। একটা সাধারণ লোক আজকে আমার সামনে যে মাইক্রোফোনগুলো আসছে, এইটা যদি কোনো এমপি কিংবা প্রধানমন্ত্রী ভাষণ দেয় তাহলে আমার কাছে মনে হয় কয়েক শত, কয়েক হাজার মাইক্রোফোন এবার সামনে আসে। এটার যে মজা, এটা কেন ছাড়বে ক্ষমতাটা? কারণটা কি? বাংলাদেশে আমি দেখছি যাদের চামড়া লুজ হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, তাদের মতো ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন চুলগুলো কালো হয়, চামড়াগুলো টাইট হয়ে যায়, আর ক্ষমতা থেকে বের হলে 3 দিনের মধ্যে তার চেহারায় ধস নামে। স্বৈরাচার সরকার যিনি পলাতক হয়েছে, আমি আশা করি যদি আপনার সুযোগ হয়, সে যদি বাই রোডে প্রতিবেশী দেশ থেকে ঢাকায় ঢোকে, আমার কাছে মনে হয় না তাকে কেউ চিনবে এবং সে আরামে ঢুকতে পারবে। অর্থাৎ তার চেহারা হয়তো এরকম হয়েছে বা হওয়ার কথা। এই কথাটা বললাম যে মানুষ স্বৈরাচার হতে চায় কেন। সম্ভবত নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার 2 বার ক্ষমতায় ছিলেন, তারপর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন যে আমি চালাইতে পারবো না, ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। এবং তারপরে সেটা ছেড়ে সে প্রফেসর হয়ে কলেজে অধ্যাপনা করছেন। আমি বাংলাদেশে আমার গত 53 বছরে শুনি নাই কোনো মন্ত্রী পদত্যাগ করছেন, কোনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় নিজের অযোগ্যতার কারণে পদত্যাগ করছেন আমরা দেখিনি। হয় তাদেরকে জনগণ তাড়াইছে, নয়তো আর্মি তাড়াইছে। কথায় কথায় তারা বলে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতে হবে, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে, কিন্তু তাদেরকে যারা তাড়াইছিল, তাড়ানোর পর দেশের মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিল। ফলাফল পরে কি হবে সেটা পরের কথা, কিন্তু ওই মুহূর্তে তারা তৃপ্তির ঢেকুর তুলছিল, আলহামদুলিল্লাহ আমরা বাঁচছি। আমরা নির্বাচন করে চিৎকার করি। একটু আগে আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে মৌলিক অধিকারের মানে বলতে যা বোঝায় তার ভিতরে নির্বাচনটা আছে কিনা। আমি ওনাকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকারের ভিতরে নির্বাচনের কথা বলা নেই।
মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আপনার সম্পত্তির স্বাধীনতা, আপনার জানমালের নিরাপত্তা, আপনার চিকিৎসা পাওয়ার, অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি পাওয়ার, এটা ইনশাআল্লাহ তাআলা এগুলো নিয়ে কেউ ভাবে না। যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে, তাও জনগণকে চুষে। যার লায়ন পার্ট উপর দিকে যায়, উপর দিকে গেলে তারা যখন ব্যাংকে রাখে, সেখান থেকে আবার আবুল বারাকাত, এসালামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাড়ো জিপ চালায়, কিছু রাজনীতি ব্যক্তিকেও কিনে ফেলে। দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারি অফ বাংলাদেশ। আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি, ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশের। বাংলাদেশের লোকের কাছে সৌদি আরব কিন্তু, অনেকে মনে করেন সৌদি আরব ইসলামের মডেল। নো, ইট ইজ নট কারেক্ট, ইট ইজ নট কারেক্ট, আই এম টেলিং ইউ। আপনাকে জনগণ, পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে, সংবিধানের ইচ্ছায় জনগণ নয়। এটা তামাশা না। আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন, আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন? আপনাদের কাছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তার্কি কেন আসে না? ওই দেশে কি ইসলাম নাই? বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল, কি বলে, হ্যাঁ, ইয়েতে তার্কি থেকে ফ্রান্স গেল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ফ্রান্স ঢুকে গেছে, সে তো তার্কির ভদ্রলোক, ইসলামী চিন্তাবিদ। 2 দিনের কথা বলে সে 7 দিন পরে আসছে। সাংবাদিকরা তারা জিজ্ঞেস করলো, আপনি একটা মুসলিম কান্ট্রির একজন বিখ্যাত দার্শনিক, ফ্রান্স গিয়ে 2 দিনের কথা বলে 7 দিন ছিলেন, কি পেয়েছেন সেখানে? উনি জবাব দিয়েছিলেন যে তার্কিতে হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, ফ্রান্সে মুসলমান নাই, ইসলাম আছে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবাস ধারণ করা এক নয়। উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ, নট দ্য এক্সটার্নাল চেঞ্জ। পৃথিবীতে বহু লোক আছে স্যুট পরা, কিন্তু সে অলি আল্লাহ হতে পারে। আর বহু লোক আছে দাড়ি টুপিওয়ালা মানি, সে একটা ধুরন্ধর লোক হতে পারে। ইট শুড নট বি দ্য মডেল অফ ইসলাম। আপনি জানেন তার কি দেখবেন, এমন একটা লোক সবাই দাঁড়ায় রয়েছে নামাজ পড়বে, হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা, হাফ শার্ট পরা একটা লোক এসে নামাজ পড়াচ্ছে, তার মুখে দাঁড়িয়েও নাই, তা নামাজ হবে না? কেননা আল্লাহ দেখেন দিলের হাল। আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না, আপনার ইনার গার্মেন্টস দেখেন। সো ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে। আপনি খালি কথায় কথা ইসলাম বললেই হবে না। আমাদের সাধারণ লোকের কাছে আল্লাহ একটা আনসিন বিষয়। আমাদের কাছে আছে কি মুহাম্মদ, মুহাম্মদ ছাড়া তো আমাদের কাছে কিছু নাই। মুহাম্মদও বলে গেছে আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে তো আই ক্যানট মেক হিম দ্য মডেল, রাদার ইউ ক্যান মেক দ্য মডেল। আমাদের রাসূল পাককে বানাইতে পারেন। রাসূল পাককে বলা হয়তো লিভিং কোরআন। যে যেদিকে ঘাড় ঘুরাইতো 18 জন মাকলুকাত সেই দিকে ঘুরতো, ইনি ছিলেন রাসূল পাক। তো যাই হোক, আজকে আমরা যে আলোচনাটায় বসছি সেই আলোচনাটা হলো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন। প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের শ্রদ্ধাভাজন ফরাদ মজহার ভাই, আই রেসপেক্ট হিম। আছেন হাসিনুর ভাই, আরও যারা আছেন সাংবাদিক ভাই, সবাইকে আজকে আমি ফ্যাসিস্ট রাষ্ট্র এবং নির্বাচন, এটি আমাদের মূল বিষয়, এর উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা করে চলে যাই। পিয়ার পদ্ধতি এখন আর বলে লাভ নেই, ওগুলো অনেক কথা বলেছি। আমার হাতে যে সংবিধানটা আছে দেখেন, আপনাদের সুবিধার্থে একটা সংবিধান আমি নিয়ে আসছি। কেউ কেউ দায়িত্বশীল ব্যক্তি বলেন, সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে, সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাহলে রাষ্ট্রদ্রোহী হবে। তাদের একটাই স্বপ্ন, নির্বাচন সামনে আসছে, নির্বাচনটা করে ক্ষমতায় যাবেন। অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির, তারা কিন্তু বিগত 18, 14, 18, 24 নির্বাচনে যাননি। কেন যাননি? যে লেভেল প্লেইং ফিল্ড নাই। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কে? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।